প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আবার স্বাগত অনলাইন ক্লাস। তোমরা সবাই কেমন আছো? গতদিন আমি তোমাদের ক্লাসে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা বুঝিয়েছিলাম। জটিল সংখ্যার মধ্যে আমি তোমাদের কতগুলো ধর্ম বা প্রপার্টি দেখিয়েছিলাম। দেখো, আমরা কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যাকে জেড দ্বারা এক্সপ্রেস করি। জেড ইকুয়াল টু x প্লাস আই ওয়াই। জেড ইকুয়াল টু x প্লাস আই ওয়াই, তার মানে কোনো কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যাকে এই আকারে প্রকাশ করা হয়। কেউ কেউ লিখতে পারে জেড ইকুয়াল টু a প্লাস আই বি, যে কোনো আকারে লেখা যায়। এই জেডকে আমরা কমপ্লেক্স নাম্বার বলি। আমরা গতদিন তোমাদের দেখিয়েছি এবং তোমাদের এও বলেছি এখানে যে x, y এই জিনিসটাকে আমরা ক্রমজোড় বলি। ইংরেজিতে বলা হয় অর্ডার পেয়ার। অর্ডার পেয়ার। তাহলে আমরা এইভাবে কমপ্লেক্স নাম্বারকে এক্সপ্রেস করি। কমপ্লেক্স নাম্বারের কতগুলো ধর্ম আমি তোমাদের আজকে দেখাবো, প্রপার্টিজ বা ধর্ম। দেখো, কমপ্লেক্স নাম্বার প্রথম প্রপার্টিজ z ইকুয়াল টু x প্লাস i y যদি হয়, তাহলে আমরা যদি z এর কনজুগেট বলি, বাংলায় বলা হয় অনুবন্ধী। বাংলায় বলা হয় অনুবন্ধী, ইংরেজিতে বলা হয় কনজুগেট। ইংরেজিতে বলা হয় কনজুগেট, বাংলায় বলা হয় অনুবন্ধী। আমি যদি z বার এক্সপ্রেস করি, তাহলে x মাইনাস i y, মানে মাঝখানে এখানে যেখানে প্লাস ছিল সেটা এখন কি হয়ে গেল মাইনাস। দেখো, আমি যদি আবার অনুবন্ধী দিই, কনজুগেট দিই, তাহলে এটা x আবার প্লাস i y হয়ে যায়। z বার, তাহলে আমি যদি অনুবন্ধী দিই তাহলে x প্লাস i y, অনুবন্ধী দিই x প্লাস i y। তাহলে আমরা এখান থেকে প্রথম একটা ধর্ম বা প্রপার্টিজ পাই, z ইকুয়াল টু অনুবন্ধী লেখা যায়। আচ্ছা, দ্বিতীয় ধর্ম, যদি x plus i y equal to a plus ib হয়, দেখো x plus i y equal to a plus ib হয়, তার মানে যদি দুইটি কমপ্লেক্স নাম্বার মাঝখানে সমান দ্বারা থাকে, অর্থাৎ প্রথম জটিল সংখ্যা ইকুয়াল দ্বিতীয় জটিল সংখ্যা, তাহলে আমরা বলতে পারি, এখানে দেখো এই অংশটা কিন্তু বাস্তব, এখানে এটা বাস্তব, আই যুক্ত এটা অবাস্তব, এটা কি অবাস্তব। তাহলে আমরা বলছি বাস্তব সমান বাস্তব এবং অবাস্তব সমান অবাস্তব। আই ওয়াই ইকুয়াল টু আই বি লিখতে পারি, আমি আই আই বাদ দিলে ওয়াই ইকুয়াল টু বি। তাহলে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র শিখছি, যদি দুইটি কমপ্লেক্স নাম্বার মাঝখানে ইকুয়াল সাইন থাকে, তাহলে আমরা লিখতে পারবো বাস্তব সমান বাস্তব, অবাস্তব সমান অবাস্তব। দেখো, একটু খেয়াল করো, বাস্তব সমান বাস্তব, অবাস্তব সমান অবাস্তব। আমি এখান থেকে সলিউশন টানে বাস্তব সমান বাস্তব এবং অবাস্তব বা কাল্পনিক, অবাস্তব সমান অবাস্তব। তাহলে তোমরা একটু খেয়াল করো যে দ্বিতীয় ধর্ম বা প্রপার্টিজ আমরা যেটা শিখলাম, যদি দুইটি কমপ্লেক্স নাম্বার মাঝখানে ইকুয়াল সাইন থাকে, তাহলে আমরা লিখতে পারবো বাস্তব সমান বাস্তব এবং অবাস্তব সমান অবাস্তব।
থার্ড ধর্ম দুইটি জটিল সংখ্যার যোগফল বিয়োগফল গুণফল ও ভাগফল দুটি জটিল সংখ্যার যোগফল বিয়োগফল গুণফল ও ভাগফল অবশ্যই জটিল সংখ্যা। তোমরা সবাই খেয়াল করো, আমরা এখানে লিখেছি দুটি জটিল সংখ্যার যোগফল। তার মানে যদি দুটি জটিল সংখ্যাকে যোগ করা হয় তাহলে কি হবে? জটিল সংখ্যাই হবে। বিয়োগফল করলে তাও কি হবে? এটা জটিল সংখ্যাই হবে। গুণফল ও ভাগফল অবশ্যই জটিল সংখ্যা। আমি তোমাদের খেয়াল করো, দুটি জটিল সংখ্যার যোগফল বিয়োগফল গুণফল ও ভাগফল অবশ্যই জটিল সংখ্যা। আমি উদাহরণ দিচ্ছি, দেখো एग्जांपल আমি z1 একটা কমপ্লেক্স নাম্বার ধরলাম, এটা মনে করো 2 প্লাস 3i। আমি আরেকটা কমপ্লেক্স নাম্বার ধরলাম z2, এটা ধরলাম 5 মাইনাস i। এখন তুমি যদি এই দুটো যোগ করো, গুণ করো, ভাগ করো, দেখো বিয়োগ করো, সব ক্ষেত্রে কি হবে? জটিল সংখ্যাই হবে। দেখো আমি যদি এখানে z1 প্লাস z2 দেই, যোগ করো z2 প্লাস 3i প্লাস 5 মাইনাস i, 2 প্লাস 3i 5 মাইনাস i। বাস্তব এখানে 2, এখানে দেখো 5 যোগ করলে হয় 7, আর এখানে প্লাস 3i মাইনাস i যোগ করলে হবে 2i। তাহলে আমরা আজকে কি দেখলাম? যদি দুটি কমপ্লেক্স নাম্বার আমি যোগ করি তাহলে কি পাই? অ্যানাদার কমপ্লেক্স নাম্বার পাই। আমি বিয়োগ করতেছি z1 মাইনাস z2 equal to 2 plus thrice i minus 5 minus minus plus i। দেখো 2 plus thrice i minus 5 minus minus plus i। তো দেখো যোগ বিয়োগ করো, 2 minus 5 minus 3 আর এখানে আসলো plus 4i। তাহলে আমরা বুঝতে পারলাম যদি দুটি কমপ্লেক্স নাম্বার যোগ করি বিয়োগ করি তাহলে সেটা অ্যানাদার কমপ্লেক্স নাম্বার পাওয়া যায়। তাহলে আমরা দুইটা ধর্ম শিখলাম। আমি দেখো নেক্সট ধর্ম যাচ্ছি। দেখো অ্যানাদার প্রপার্টিজ, আমি যদি কোনো কমপ্লেক্স নাম্বার z কে x প্লাস i y দ্বারা লিখি তাহলে তার অনুবন্ধী কি হবে? z বার ইকুয়াল টু x মাইনাস i y। দেখো এই ক্ষেত্রে কিন্তু শুধু মাঝখানের চিহ্নটি হচ্ছে পরিবর্তন হচ্ছে, x প্লাস i y এটা হচ্ছে x মাইনাস i y। আমি যদি কোনো কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা এবং তার অনুবন্ধী যোগ করি তাহলে দেখি কি হয়? দেখো এখানে সবাই আমি যদি এখন এটা যোগ করি, যোগ করলে কি পাই? z প্লাস z বার equal to x plus iy plus x minus iy। দেখো আমি x plus iy plus x minus iy করে বাদ যায়, তাহলে এখানে থাকে twice x। তাহলে আমরা যদি কোনো জটিল সংখ্যা এবং তার অনুবন্ধী যোগ করি তার একটা বাস্তব সংখ্যা হয়। তাহলে কোনো জটিল সংখ্যা এবং তার অনুবন্ধী যোগ করলে একটা বাস্তব সংখ্যা পাওয়া যায়। আমি যদি গুণ করি যে z ইনটু z বার, তাহলে দেখি x প্লাস i y, আমি এখানে পেয়েছিলাম x মাইনাস i y। তাহলে কি হয়?
a প্লাস b a মাইনাস b সূত্র বলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। খেয়াল করো এখান থেকে x স্কয়ার মাইনাস i স্কয়ার y স্কয়ার, তাহলে আমরা এখানে এরকম লিখতে পারি x স্কয়ার i স্কয়ারের মান কত মাইনাস 1 y স্কয়ার, কারণ আমরা জানি i স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1। দেখো i স্কয়ারের মান মাইনাস 1 তোমাদের প্রথম ক্লাসে বলেছি, তাহলে আমরা এইখান থেকে পেলাম x স্কয়ার প্লাস y স্কয়ার। তার মানে আমাদের নেক্সট প্রপার্টি, যদি কোনো জটিল সংখ্যা এবং তার অনুবন্ধী গুণ করা হয় তাও কি সংখ্যা বাস্তব সংখ্যা, তাহলে আমরা একটু ফর্মুলাটি লিখি। দেখো কোন জটিল সংখ্যা ও তার অনুবন্ধী যোগ ও গুণ করলে গুণফল সর্বদাই বাস্তব সংখ্যা। এখন অপর একটা বৈশিষ্ট্য জানলাম, যদি কোনো জটিল সংখ্যা ও তার অনুবন্ধী যোগ ও গুণ করা হয় তাহলে আমরা উভয় ক্ষেত্রে কি পেয়েছি বাস্তব সংখ্যা পেয়েছি। অনুরূপভাবে অ্যানাদার প্রপার্টিজ, কোন জটিল সংখ্যা ও তার অনুবন্ধী যোগ ও গুণ করলে যদি বাস্তব অংশ পাওয়া যায়, আমরা এবার দেখি যে বিয়োগ এবং ভাগ করলে কি পাওয়া যায়। অ্যানাদার প্রপার্টিজ z ইকুয়াল টু x প্লাস i y আমরা আগে জানি, এবং z বার ইকুয়াল টু x মাইনাস i y। আমি এবার এই দুটো বিয়োগ করে দেখব। z মাইনাস z বার x প্লাস i y মাইনাস দাও, মাইনাস 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 প্লাস, বুঝা গেছে? আমি বিয়োগ করেছি x প্লাস i y মাইনাস x মাইনাস মাইনাস প্লাস i y। দেখো এখানে x এবং x কাটাকাটি যায়, তাহলে দেখো এখানে আমি 2i y পাচ্ছি। তার মানে যদি কোনো কমপ্লেক্স নাম্বার এবং তার অনুবন্ধী বিয়োগ করা হয় তার কি অংশ পাওয়া যায় অবাস্তব। আমি যখন বিয়োগ করেছি তখন আমি কি পেয়েছি অবাস্তব। যদি আমি এখন ভাগ করে দেখি দেখো তাহলে কি হবে অবাস্তব আসবে। ভাগ করি আমি একটু, দেখো আমি একটু ভাগ করছি যে z ভাগ z বার, z ভাগ z বার, আমরা z এর মান পেয়েছিলাম x প্লাস i y এবং z বার এর মান পেয়েছিলাম x মাইনাস i y। দেখো যদি কোনো কমপ্লেক্স নাম্বার এভাবে ভাগাকারে থাকে তাহলে নিয়ম হচ্ছে যে নিচের i কে অ্যাভয়েড করতে হয় এবং এটা করার জন্য কনজুগেট দ্বারা হর এবং লবকে আবার গুণ করতে হয়। আমরা দেখো নিচের যে কনজুগেটটা আছে সেটা আছে x মাইনাস i y, তাহলে আমি x প্লাস i y দ্বারা হর এবং লবকে গুণ করব। কিভাবে দেখো এই যে x প্লাস i y আমার নিচে ছিল x মাইনাস i y, এটা তো আছে আমার এখানে, আমি হর এবং লবকে x প্লাস i y দ্বারা গুণ করছি, x প্লাস i y। দেখো নিয়ম হচ্ছে নিচে যেটা থাকবে তার কনজুগেটটা। এখানে ছিল x মাইনাস i y, আমি হর এবং লবকে গুণ করেছি x প্লাস i y দ্বারা, তাহলে আমি নেক্সট লাইন কি পাচ্ছি দেখো, নেক্সট লাইন পাচ্ছি এখানে ছিল z বার, এখানে দেখো দুটো জিনিসের একই জিনিস দুবার আছে, তাহলে আমরা কি লিখতে পারি
x প্লাস আই ওয়াই তার স্কয়ার, আবার এটা a মাইনাস b a প্লাস b, এখানে লেখা যাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। বুঝা গেছে? আচ্ছা, এবার একটু সুন্দর করে ভাঙাও। a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার সূত্রে 2, a স্কয়ার প্লাস সূত্রে 2 ইনটু x ইনটু y প্লাস y স্কয়ার বা b স্কয়ার। হ্যাঁ, দেখো এখানে x স্কয়ার, এখানে পাইছি আমি i স্কয়ার y স্কয়ার। ওকে, নেক্সট লাইন আমি বারবার এক লাইন করতেছি, একটা মুছতেছি, খেয়াল করি। আচ্ছা, এখানে আমার থাকে z বার x স্কয়ার জায়গায় x স্কয়ার। দেখো এখানে 2xy 2ixy যেখানে লেখো গুণ তো, আর এখানে i স্কয়ার y স্কয়ার। হ্যাঁ, i স্কয়ার মান কত? -1। আচ্ছা, আমি একবার করে পরে লিখতেছি। হ্যাঁ, এখানে দেখো এখানে থাকে x স্কয়ার, i স্কয়ার মান কত? -1। তা আমি প্রতিটা লাইন লিখবো, আমি গ্যাপ দেব না। ঠিক আছে, কারণ আমরা জানি i স্কয়ার মান -1, i স্কয়ার মান -1। দেখো এখানে কি হয়, x স্কয়ার প্লাস 2xy, যদি i স্কয়ার মান -1 বসাই, মাইনাস প্লাসে -y স্কয়ার। দেখো এখানে হয়ে যায় x স্কয়ার প্লাস y স্কয়ার। আমি নেক্সট লাইন ভেঙে ভেঙে লিখি। দেখো এখানে যদি আমি এই x এর স্কয়ার এবং এই y স্কয়ার একপাশে আনি বাস্তব বিধায়, আর এটাকে 2rxy লিখি, আর নিচে যা আছে লিখি এটা x স্কয়ার প্লাস y স্কয়ার। দেখো এই x স্কয়ার মাইনাস y স্কয়ার আমি এখানে এনেছি, প্লাস 2rxy আমি এখানে লিখেছি, আর নিচে আছে x স্কয়ার প্লাস y স্কয়ার। নেক্সট লাইন দেখো আমি একটু ভাগ ভাগ করে লিখব। x স্কয়ার প্লাস y স্কয়ার, নিচে x স্কয়ার প্লাস y স্কয়ার, এখানে আছে প্লাস 2rxy, নিচে x স্কয়ার প্লাস y স্কয়ার। দেখো আমি যখন ভাগাকারে আনলাম তখন কিন্তু আমি আরেকটা কি পেয়েছি? অ্যানাদার কমপ্লেক্স নাম্বার পেয়েছি বা জটিল সংখ্যা পেয়েছি, কারণ এখানে একটা i কিন্তু আছে। তাহলে আমরা এই যে সূত্রটা শিখলাম তার থেকে আমরা অ্যানাদার প্রপার্টিজ বলতে পারি বা বৈশিষ্ট্য বা ধর্ম। কোন জটিল সংখ্যা ও তার অনুবন্ধী যোগের জায়গায় শুধু আমরা এখানে কি লিখব? বিয়োগ। অনুবন্ধী বিয়োগ ও ভাগ করলে, বিয়োগ ও ভাগ করলে, বিয়োগ ও ভাগ করলে দেখো বিয়োগফল ও গুণফল, দেখো করলে বিয়োগফল ও গুণফল, এটা তো গুণফল না, এটা তো ভাগফল। হ্যাঁ, দেখো বিয়োগ ও ভাগ করলে বিয়োগফল ও ভাগফল উভয় কি হবে? অবাস্তব হবে। একটু খেয়াল করো তোমরা, কোন জটিল সংখ্যা ও তার অনুবন্ধী আমাদের বিয়োগ ও ভাগ করি, তাহলে বিয়োগফল ও ভাগফল উভয় কি হবে? অবাস্তব হবে। আমরা যেমন যোগফল এবং গুণফল পেয়েছিলাম কি? যোগফল ও গুণফল পেয়েছিলাম বাস্তব। আমরা দেখছি যে বিয়োগফল ও ভাগফল উভয় কি হবে? অবাস্তব হবে। ঠিক আছে একটু? আচ্ছা, আমরা গতকাল তোমাদের ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে মডুলাস বা পরম মান। তোমরা একটু খেয়াল করে দেখো মনে আছে কিনা। আমি যদি কোনো কমপ্লেক্স নাম্বারকে z = x + iy লিখি, তাহলে আমরা কিন্তু z বার লিখতে পারি x - iy। আমরা পরম মান শিখেছিলাম, দেখো এটার ইংরেজি নাম হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। অ্যাবসলিউট ভ্যালু
যদি দেখো এখানে দেখো যদি কমপ্লেক্স নাম্বার z হয় তাহলে আমাকে মডুলাস z করতে পারি, বাংলায় আমরা পরমান বলি। পরমান z হবে √ বাস্তব অংশ স্কয়ার প্লাস i বাদ দিয়ে অবাস্তব অংশ স্কয়ার। বোঝা গেছে? আচ্ছা এখন দেখো আমি যদি এই z এর যে আমরা কনজুগেট করেছিলাম অনুবন্ধী সেটা মডুলাস করি পরমান নির্ণয় করে, তাহলে কি হবে? বাস্তব অংশ স্কয়ার সূত্রের যোগ অবাস্তব অংশ। দেখো আমি যদি এটাকে এইভাবে লিখি x i y লেখা যায়। দেখো প্লাস মাইনাসে কি হয়ে যায়? -iy। তাহলে বাস্তব অংশ x এবং অবাস্তব অংশ কি হলো? -y তার স্কয়ার। তাহলে আমরা কি পাচ্ছি? x স্কয়ার প্লাস মাইনাসের উপরে স্কয়ার মানে প্লাস হয়ে গেল। তাহলে আজকে আমরা বলতে পারি, দেখো এখানে দেখো পরমান z বা আমরা যদি এখানে দেখো দুটো মানকে আমরা লাস্ট পর্যন্ত একই পেয়েছি, তাহলে এইখান থেকে আমরা আজকে লিখতে পারি, দেখো আমরা এখান থেকে লিখতে পারি z পরমান z যে মান আমরা পেয়েছি পরমান অনুবন্ধী তার পরমান বলে একই মান পেয়েছি। অনুরূপভাবে দেখো আমি যদি শুধু z যদি x i y হয়, আমি যদি -z করি তাহলে কি হবে? দেখি একটু, মাইনাস দিয়ে গুণ দাও, z কে গুণ দাও, -x i y। আমি এবার -z এর পরমান নির্ণয় করতে যাচ্ছি, দেখি কি হয়। দেখি বাস্তব অংশ হচ্ছে -x তার স্কয়ার সূত্রের যোগ, অবাস্তব অংশটা দেখেন -y খেয়াল করেছো? আচ্ছা -y তার স্কয়ার। তাহলে দেখো এই ক্ষেত্রে আমি কি পাচ্ছি যে x এর স্কয়ার প্লাস y এর স্কয়ার। দেখো কত সুন্দর মজা যে আমরা z এর পরমান যা পেয়েছি z বা দ্যাট মিন্স কনজুগেটের আমরা পরমান বা অ্যাবসলিউট ভ্যালু তাই পেয়েছি এবং -z এর পরমান আমরা ঠিক তাই পেয়েছি। তাহলে আমরা কি এখান থেকে দেখো লিখতে পারি অ্যাবসলিউট ভ্যালু অফ z, অ্যাবসলিউট ভ্যালু অফ কনজুগেট z, অ্যাবসলিউট ভ্যালু অফ -z। অনুরূপভাবে আমি যদি z বার নিই তাহলে আমরা জানি সবাই z বার কি হবে, দেখো একটু খেয়াল করে এখানে আমি z দিলাম, এটা z বার কি হবে? x iy। আমি যদি এইটিকে এখন মাইনাস দ্বারা গুণ করি তাহলে দেখো -x মাইনাসে প্লাস iy। আমি এইটার এবার কি করব? অ্যাবসলিউট ভ্যালু নিব বা পরমান বের করছি। দেখো √(-x এর স্কয়ার প্লাস y এর স্কয়ার। দেখো সর্বক্ষেত্রে আমি x স্কয়ার প্লাস y স্কয়ার পাচ্ছি। এই জায়গা থেকে আমি একটা সিদ্ধান্তে আসতে পারি যে অ্যাবসলিউট ভ্যালু অফ z, absolute value of conjugate of z and absolute value of -z and আমি এখান থেকে পাইছি মাইনাস, এইটা সব ক্ষেত্রে সমান। এইটা তার একটা প্রপার্টিজ। তোমরা সবাই কি বুঝতে পেরেছো? আমি দেখো জিনিসটা আবার লিখছি যে আমরা লিখতে পারি absolute value of z যা মান বের হয় কনজুগেটের পরমান বের করলে ঠিক সেই মান বের হয়। আমি যদি মাইনাস দ্বারা গুণ করি এবং তার পরমান নির্ণয় করি একই মান বের হয়। আমি যদি এইটাকে মাইনাস দিয়ে গুণ করে আবার যে অনুবন্ধীর অ্যাবসলিউট ভ্যালু বের করি সেই ক্ষেত্রে আমার কি হয়? একই মান বের হয়। বোঝা গেছে? এগুলো কিন্তু তোমার খাতায় লিখতে চেষ্টা করতে হবে তোমাদের, তাই কিন্তু ভুলে যাবা। তাহলে আমরা কমপ্লেক্স নাম্বারে কতগুলো প্রপার্টিজ শিখলাম, এগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। আমি তোমাদের এবার কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমরা তোমাদের আজকে সেটা একটু বলতেছি, খেয়াল করো। দেখো বর্গমূল নির্ণয়। আমরা ক্লাস 5 থেকে হয়তো বা বর্গমূল আমরা বের করতে জানি।
যেমন আমি যদি তোমার 16 এর ঠিক আছে বর্গমূল বের করতে বলি, তাহলে আমরা কিন্তু প্রথমে এভাবে কি করি দাগ দিই। তো মনে আছে সবার, প্রথমে এখানে 1 কে দেখি, 1 কে 1 দ্বারা গুণ করি, 2 দ্বারা গুণ করি, 3 কে 3 দ্বারা গুণ করি, 4 দ্বারা গুণ করি না, এভাবে আমরা করি। তোমাদের আছে মনে? আচ্ছা, তাহলে 16 এর বর্গমূল কত? 4। কিন্তু আমাদের কিন্তু ঘনমূল যদি আমরা বলি বের করতে, ঘনমূল, চারতমমূল, পাঁচতমমূল, তাহলে কিন্তু এগুলো বের করা যায় না। তাহলে আমি তখন এইগুলো কি বের করার একটাই মাত্র নিয়ম, সমীকরণ গঠন করে এগুলো নির্ণয় করতে হয়। আমি একটু আবার বলছি, শোনো আমার কথাটা, যে বর্গমূল বের করার নিয়ম আছে, কিন্তু ঘনমূল, চারতমমূল, পাঁচতমমূল, ছয়তমমূল, যত অর্থাৎ মূলের সংখ্যা বাড়তে থাকবে তত আসলে এগুলো আমার ডিরেক্ট বা সরাসরি বের করার কোনো নিয়ম নেই। এগুলো তখন সমীকরণ গঠন করে নির্ণয় করতে হয়। তাহলে আমরা একটা কথা বলতেছি যে বর্গমূল নির্ণয় করার সরাসরি নিয়ম আছে, আমরা এটা জানি, শিখেছি। বাট ঘনমূল, চারতমমূল, পাঁচতমমূল বের করার জন্য এগুলোকে সমীকরণ গঠন করে তারপরে নির্ণয় করতে হয়। আমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা আজকে দেখব, এককের ঘনমূল নির্ণয়। এককের এককের ঘনমূল নির্ণয়। আচ্ছা, এটা কি বর্গমূল না ঘনমূল? ঘনমূল। যেহেতু এটা ঘনমূল, আমি কিন্তু সরাসরি বের করতে পারবো না, আমার অবশ্যই সমীকরণ গঠন করে বের করতে হবে। এখন এককের ঘনমূল মানে কি? আমরা এটাকে একক মানে এক, একের ঘনমূল আমি এভাবে লিখতে পারি, বোঝা গেছে? অথবা আমি লিখতে পারি এরকম, একের পর 1/3, বর্গমূল মানে 1/2, 1/2, দ্যাট মিন্স হাফ। আমরা এখানে লিখতে পারি, দেখো 1 এর পাওয়ার 1/3, অর্থাৎ এককের ঘনমূল। যেভাবে লেখো সমস্যা নেই। এখন আমাকে একজন বলো, এগুলোকে আমি সরাসরি বের করতে পারবো না? আমার অবশ্যই সমীকরণ গঠন করে এগুলোকে অবশ্যই বের করতে হবে। তাহলে আমরা আজকে কি নিয়ম শিখলাম, যে ঘনমূল, চারতমমূল, পাঁচতমমূল এগুলো বের করা যায় না, এগুলো সমীকরণ গঠন করে বের করতে হয়, বা বর্গমূল বের করার নিয়ম আছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে এখন কি করতে পারি, সমীকরণ গঠন করে আমরা এগুলো করতে পারি, ঠিক আছে? আমি সমীকরণ গঠন করে করতেছি। তাহলে অথচ যে এককের ঘনমূল নির্ণয়, এটার মান কত হয় আমার এটাই এখন বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটু সমীকরণ গঠন করছি। তো আচ্ছা, আমরা লিখতেছি, মনে করি বা ধরে, দেখো x = এরকম, বোঝা গেছে? তাহলে আবার বলছে, আমার কিন্তু যেহেতু এটা ঘনমূল বলেছে, আমার সমীকরণ গঠন করা ছাড়া আমার বের করার কোনো উপায় নেই, আমার অবশ্যই সমীকরণ ধরে এগুলো করতে হবে। এখন দেখো, ঘনমূলকে দূর করতে হলে অবশ্যই আমার ঘন করতে হবে x³ কিউবিক রুট অফ 1, দেখো এখানে কিউব, তাহলে এখানে থাকে x³ 1 কে কিউব করলে এটা কি হয়ে যায় 1/3 এবং 3, এটা বাদ চলে যায়, থাকে 1। ক্লিয়ার? আচ্ছা, সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এখন দেখো আমরা এখানে x³ যদি এই 1টাকে আমি এই পাশে নিয়ে আসি, এখানে কি হয় 0। আচ্ছা, তাহলে আমি এখানে দেখো x³ আমি এখানে -1 লিখে তার কিউব লিখে = 0। তাহলে আমরা এটা সূত্রে জানি a³ - b³ a³ - b³ সূত্র বলে a - b * a² প্লাস, এখানে মাইনাস একটা প্লাস না, a * b প্লাস b² মানে 1 তার স্কয়ার, দেখো = 0। একটু খেয়াল করিও। তাহলে আমরা এখান থেকে পাই x - 1, এটাকে স্কয়ার করে x² + x প্লাস 1² মানে 1 = 0। আচ্ছা, দুটি সংখ্যার গুণফল যদি 0 হয়, তাহলে তারা পৃথকভাবে অবশ্যই 0 হবে, হয় এটা = 0 অথবা এটা = 0। আমি একটু কষ্ট করে লিখতেছি, দেখো। তাহলে অতএব
x minus 1 equal to 0 অথবা কোনটা 0 এখানে যা আছে x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল 0। তাহলে দেখো এখানে আমরা এখান থেকে সমীকরণ গঠন করলে আমি x এর মান পাচ্ছি 1। এবার দেখো আমি তোমাদের গতদিন এই টাইপের একটা জিনিস শিখিয়েছিলাম, যদি কোনো অঙ্ক এভাবে, এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ, সমাধান করা না যায়, একটা সূত্রে যায় না, মিডিয়াল টার্মে যায় না, তখন ওই ডক্টর শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী আমি এটাকে ভাঙি। দ্যাট মিন্স x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, সো জানো এটা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac নিচে 2a। দেখো আমি একটু এটাকে সেভাবে ভাঙতেছি, x স্কয়ার প্লাস 1 ইনটু x প্লাস 1 ইকুয়াল টু 0। একটু মনে খেয়াল করো যে ax স্কয়ার প্লাস bx প্লাস c, একটু কম্পেয়ার করে দেখো এখানে a কিন্তু 1, কম্পেয়ার করে b ইকুয়াল টু কত 1, c কত 1। তাহলে এই হিসাব করে আমি যদি এটা সূত্র ইউজ করি তাহলে x ইকুয়াল টু আসবে এরকম, দেখো 2 ইনটু a এর মান 1 মাইনাস b এর মান 1 প্লাস মাইনাস b স্কয়ার b এর মান 1 তার স্কয়ার মাইনাস 4 ইনটু এর মান 1 এন্ড c এর মান 1। দেখো x ইকুয়াল টু 2, এখানে মাইনাস 1 প্লাস মাইনাস 1 স্কয়ার 1 মাইনাস 4, একটু খেয়াল করতে হবে। আচ্ছা তাহলে আমি যদি এই সমীকরণটা একটু এখানে লিখি, x ইকুয়াল টু দেখো মাইনাস 1 প্লাস মাইনাস এখান থেকে মাইনাস 3 নিচে 2 রুট। তাহলে আমরা জানি যে কমপ্লেক্স নাম্বার সমাধান করার জন্য আমরা এটাকে এমন লিখতে পারি 3i স্কয়ার নিচে 2, 3i স্কয়ার নিচে 2। তাহলে এখানে আমি লিখতে পারি x ইকুয়াল টু মাইনাস 1 প্লাস মাইনাস, দেখো যদি আমি এটাকে ভাঙাই তাহলে এখানে আইটা আসে বাইরে কারণ স্কয়ার আছে, এখানে √3 থেকে যাচ্ছে আর এখানে 2। তাহলে আমি এখানে দেখো একটু ভেঙে লিখতে পারি মাইনাস 1 প্লাস i√3 নিচে 2, আর একটা লিখতে পারি মাইনাস 1 মাইনাস i√3 নিচে 2। একটু সবাই মন দিয়ে দেখো, আমাদের সমাধান করার পরে আমি x এর যে সমাধান পেয়েছি সেখানে আমি মূল পেয়েছি কয়টা, 3টা। x এর মান পেয়েছি 1, x এর মান পেয়েছি একবার 1 প্লাস i√3 নিচে 2 এবং মাইনাস 1 মাইনাস i√3 নিচে 2। আমি একটু স্পষ্ট করে লিখছি, দেখো এককের ঘনমূল, তাহলে আমরা এককের ঘনমূল পেয়েছি 3টা। তা হচ্ছে x এর যে মান পেয়েছি তার একটা হচ্ছে 1, আমি একটু বড় করে লিখছি, খেয়াল করবা একটা হচ্ছে x ইকুয়াল টু 1। এইটা আমার সাথে দেখো আমরা একটা দাগ দিব, আমরা আরেকটা দাগ দিব, ঠিক আছে। আমরা এখানে 2 লিখবো, এখানে 2 লিখবো, সুন্দর। এখানে মাইনাস 1 প্লাস i√3, এখানে মাইনাস 1 মাইনাস i√3। সবাই দেখো তাহলে এককের ঘনমূল কয়টা, এককের ঘনমূল 3টা। 1 দাগ দিলাম নিচে 2, দাগ দিলাম নিচে 2, এখানে মাইনাস 1 প্লাস i√3 মাইনাস 1 মাইনাস i√3। একটু দেখো মনে রাখতে হবে এগুলো, কারণ আমার এগুলো পরবর্তী অঙ্ক করতে আমার অবশ্যই প্রয়োজন এবং কাজে লাগবে। তাহলে এককের যে আমরা আজকে ঘনমূল পেলাম, এককের ঘনমূল কয়টা, 3টা। দেখো ঘনমূল যদি বের করতে হলে মূল বের হয় 3টা, যদি 4তম মূল বের হয় মূল বের হবে 4টা, 5তম বললে 5টা, 6তম বললে 6টা, তাহলে যা কিন্তু ঘাত তত মূল বের হবে। আমি আবার বলছি এককের ঘনমূল কয়টা, 3টা। একটা 1, এটা দাগ দিলাম নিচে 2 2 মাইনাস 1 প্লাস i√3 মাইনাস 1 মাইনাস i√3, ঠিক আছে।
আজকে তোমাদের এই পর্যন্ত রাখবো। সবাই ভালো থাকবে, কিন্তু এগুলো কিন্তু দেখবে এবং পড়বে, খাতায় লিখবে, লিখে লিখে দেখবে, বারবার দেখবে। আর সবাই আপনি ঘরেই থাকবে, ঘর থেকে বের হবে না। ঠিক আছে, ধন্যবাদ, আবার দেখা হবে পরের দিন।